আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় তর্কযুদ্ধে মুক্তিযুদ্ধ। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। তর্কযুদ্ধে মুক্তিযুদ্ধ, এটি আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা গত কয়েকদিন ধরেই জাতীয় সংসদে এই বিষয়ে বেশ তর্ক বিতর্ক দেখছি বিষয়ে, এবং সামাজিক সেই তর্ক বিতর্ক উত্তাপ ছড়িয়েছে সামাজিক মাধ্যম সহ সব জায়গায়। আজকে এই প্রথম অধিবেশন আজকে শেষ হলো। আমি আলোচনায় যাবার আগে গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের বক্তব্য উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, যদি পরাজিত আওয়ামী লীগ আবার সেই সংসদে কোনোদিন ফিরে আসে, সে যদি দাবি করে যে ২৪শে জুলাই গণহত্যার কথা বলা যাবে না, তাহলে তার গা থেকে, তার হাত থেকে কিন্তু রক্তের দাগ মোছা যাবে না। একই প্রসঙ্গে জামায়াতের অতীত ভূমিকার কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ১১ দলীয় জোটের প্রধান দল হিসেবে জামায়াত ইসলামী সহ তাদের সকল সহকর্মীদের মনে রাখতে হবে যে তারা ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। এমনকি তারা এই মুহূর্ত পর্যন্ত বক্তৃতায় অনেকেই বলেছেন তারা শরিয়া আইন কায়েম করতে চান। আজকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি গত ৫০ বছর ধরে হয়েছে, আমরা এর সমাধান এখনও কেন করতে পারিনি? এর দায়ভার কে নেবে? বিএনপি কি নেবে না যে যারা ২৯ বছর জামায়াতের সঙ্গে রাজনীতি করেছে? একটা কথা তো এখন সবাই বলে, সাথে থাকলে জঙ্গি, না থাকলে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। ফলে এটার দায়িত্ব ছিল তো ওনাদের এই রিকনসিলিয়েশন তৈরি করা, এই প্রশ্নের সুরাহা করা। তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই। তুষার ভাই, তর্কযুদ্ধে মুক্তিযুদ্ধ কেন? এর কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। বাঙালি জাতি বহু বছর ধরে পরাধীন ছিল, নিজের শাসন সে নিজে কখনো করতে পারে নাই ওই অর্থে। এবং আমরা যে বলি বাংলার স্বাধীন নবাব, বাংলায় স্বাধীন নবাবী সিরাজউদ্দৌলা, কেউ তো বাঙালি ছিলেন না। আমাদের এই যে ঈশা খান কিংবা আমাদের এই গিয়াসউদ্দিন আজম শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ, এরা কেউ কিন্তু বাঙালি ছিলেন না, বাংলাদেশের মানুষ ছিলেন না, বাংলায় কথাও বলতেন না। তো ফলে বাংলাদেশের মানুষ এই ভূখণ্ডে বাংলায় কথা বলে, ভাত খায়, লুঙ্গি গেঞ্জি গামছা পরে, শাড়ি পরে, এরকম লোকেরা বাংলাদেশকে শাসন করেছে। এটাই হচ্ছে এই প্রথম ১৯৭১ সালের পরে। এবং এত বছর পরে আমরা বলতে পেরেছি যে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, এই ভূখণ্ডে থাকি, আমরা একটা জাতি, আমাদের জাতীয় পরিচয় রয়েছে এবং আমাদের ধর্ম রয়েছে, সংস্কৃতি রয়েছে, এবং সব কিছু মিলিয়ে আমরা এই ভূখণ্ডের অধিবাসীরা বাংলাদেশ নামে একটা দেশ তৈরি করেছে। পৃথিবীতে এরকম দেশ খুব কম আছে যে দেশটা তার নামের মধ্যে তার ভাষা রেখেছে। এবং এই নামটা কিন্তু কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যে বলেছেন। আগে আমাদের বাংলাদেশে যারা বাংলায় কবিতা লিখতেন, তারা বিভিন্ন জায়গাতে আমাদেরকে বাংলা এবং বাংলাদেশ নামে উল্লেখ করেছেন। বিশেষ করে নজরুলের কবিতা আছে, এমনকি জয় বাংলা, এই যে একটা ধ্বনি আছে, এটা কিন্তু নজরুলের কবিতার মধ্যে আছে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের একটা দীর্ঘ সংগ্রামের অর্জন। আপনি যে দেখবেন সূর্য সেন ক্ষুদিরাম প্রাণ দিচ্ছে, অথবা আমাদের এই অঞ্চলে আমরা যুদ্ধ করছি ব্রিটিশদের বিরুদ্ধে, সেই যুদ্ধটার মধ্যেও কিন্তু আমাদের এই পরিচয়টা অনেক বড় ছিল। এখন মুক্তিযুদ্ধ একটি ঐতিহাসিক ঘটনা, এটা পৃথিবীর ইতিহাসে একটা অনন্য ঘটনা। এখন সেই ঘটনার মধ্যে কিছু লোক ছিল যারা এই যুদ্ধটা চায় নাই, বাংলাদেশকে চায় নাই, মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, সাধারণ লোককে হত্যা করেছে, খুন রাহাজানি ধর্ষণ করেছে। এরা এই মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন সময় তর্ক করেছে। এই যুদ্ধকে তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে এটা আমাদের ছিল না, এটা একটা পলিটিক্যাল যুদ্ধ, এটা ভারত পাকিস্তানের বিবাদের ফসল। তারা এটাও বলার চেষ্টা করেছে যে যুদ্ধ আমরা করলাম কোথায়, তো ভারতের সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী করেছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন এদের একটা এক্সট্রা সেন্সিটিভিটি আছে। এরা যখন কিছু লেখে, ওরা পাকিস্তান সেনাবাহিনী বলতে চায় না, মুক্তিযুদ্ধ বলতে চায় না, প্রতিরোধ যুদ্ধ। আর এটা কি হাম যে আপনি টিকা দিয়ে প্রতিরোধ করেছিলেন? প্রতিরোধ যুদ্ধ, এটা নির্মূল যুদ্ধ ছিল, এটা কোনো প্রতিরোধ যুদ্ধ ছিল না। তারপরে হচ্ছে হানাদার বাহিনী, এটা কি? এটা দেখবেন আপনি বহুদিন ধরে চলেছে। এখন এটা কেন হয়েছে? কারণ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং যারা মুক্তিযুদ্ধের সময়ে অনৈতিক অন্যায্য আচরণ করেছিল, যারা মানুষের বিপরীতে দাঁড়িয়েছিল, মানুষের ইচ্ছার বিপরীতে দাঁড়িয়েছিল, এরা বাংলাদেশে রাজনীতি করেছে। এবং রাজনীতি করতে গিয়ে তারা ইরেজার দিয়ে যেভাবে মুছে না, কিন্তু ইরেজার দিয়ে মুছলে কী হয় জানেন? সাদা কাগজ কালো হতে থাকে।
খুব উচ্চমানের ইরেজার যেটা আপনি ব্যবহার করবেন ওইটা আবার আপনার কাগজের চেয়ে দাম বেশি, কলমের চেয়ে দাম বেশি। তো ওই ইরেজার তো মানুষ ব্যবহার করতে পারে না। তো যেটা করে আপনি দেখবেন ঘষলেই ওখানে হয় কাগজ উঠে যায়, নাহলে ওইটা কালো একটা দাগ পড়ে। তো ইরেজার দিয়ে ঘষে পরিষ্কার করতে গিয়ে যত ঘষেছেন ওনাদের চরিত্রে তত কালো দাগ পড়েছে, কারণ এই ঘষাঘষিটাও, এই যে মুছে দেওয়ার চেষ্টাটাও তাদের এই অবস্থানটাকে আরো প্রমাণ করেছে। এইবার আসেন, তো এই যে এই অবস্থাটা তৈরি করা হয়েছে, তো মুক্তিযুদ্ধ নিয়ে তর্ক কেন হবে? মুক্তিযুদ্ধ নিয়ে তর্ক হয় না, কিন্তু যুদ্ধ নিয়ে কোনো তর্ক নাই, যা আছে ইতিহাস নিয়ে। কারণ ইতিহাসে নিজেদের ভূমিকাকে রাখা অথবা মুছে দেওয়ার জন্য লড়াইটা চলেছে। যুদ্ধটা সবার ছিল, কিন্তু কিছু কিছু মানুষ যুদ্ধটাকে শুধু তাদের করার চেষ্টা করেছেন। এটাও যেমন একটা ভুল প্রক্রিয়া, কিন্তু তার চেয়ে অধিকতর ভুল প্রক্রিয়া হচ্ছে যুদ্ধের সময় আপনি অন্যায় করেছেন, এর জন্য কোনো শোক নাই, কোনো দুঃখ নাই, বেদনা নাই। যুদ্ধের কথা বললে বলে 47 থেকে মাফ চাই। মানে ওনাদের যুদ্ধ শুরু হয়েছে কি 47 সালে, অন্যায় করছে 71-এ আর মাফ চায় 47 থেকে। আপনি ব্যাপারটা বোঝেন তো নিশ্চয়ই। এরা তো কথা বলতে শুরু করেছে। আর নাহিদ ইসলাম যখন বলে না যুদ্ধ নিয়ে কেন তর্ক হয়, যুদ্ধ নিয়ে ওনাদের কেন তর্ক হয়? ওনারা জামাতের কোলে গিয়ে চলেছেন, তর্ক হবে না? এই তরুণ প্রজন্মকে জামাতের সাথে ইলেকশন করে জামাতের সিট ভাগাভাগি করে, উনি বলে কোন মুখে যে তর্ক কেন হয়? তর্কের সৃষ্টিকারী তো ওনারা নিজেরা। নাহিদ ইসলাম নিজে স্লোগান দিয়েছেন মুক্তিযুদ্ধের বাংলায় নাকি বৈষম্যের ঠাঁই নাই, তারপরে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারপরে মুক্তিযুদ্ধের গান গেয়েছেন আন্দোলনের সময়। এখন গান না কেন? এখন কেন ওই গানগুলি কোথায়, ওই স্লোগানগুলি কোথায়? উনি সংসদে একদিন বলুক না, দেখি ওই স্লোগানটা দিক না, দেখি উনি সংসদে দিতে পারবে? না, উনি জুলাই সনদ পাশ করাতে চায়, তো জুলাই আন্দোলনে যে স্লোগানগুলি দিয়েছে ওগুলা গিয়ে একটু সংসদের মধ্যে দিতে পারে না? একটা মানে বলতে পারে না, তো স্লোগান না, তো কবিতা। উনি বলতো ওনার বক্তৃতার শেষে কার বাংলায় কার ঠাঁই নাই, বলতে পারবে? তো বিতর্ক তো ওনারা তৈরি করেছেন। সকালে একজনের নাম ধরে স্লোগান দেন, বিকালে আরেকজনের কোলে বসেন। তর্ক কে তৈরি করলো? ওনারা তৈরি করেছেন। এবং তারপরে কি করেছেন? শুধু কি তর্ক তৈরি করেছেন, নিজেদেরকেও যোদ্ধা বলতে শুরু করেছেন। ভালো কথা, যুদ্ধ করেছেন, তো যোদ্ধাদের খবর নাই কেন? আপনারা তো গাড়ি চাইতেছেন, বাড়ি চাইতেছেন, যোদ্ধাদের কি হলো? যোদ্ধারা কি পাবে? কোনো খবর নেই। কিন্তু ওনারা একটাবার বলেছেন থাইল্যান্ডে নাকি 60 জনের উপরে জুলাই আন্দোলনের সময় আহত, তারা চিকিৎসা নিচ্ছেন এখনো। ওনারা না কার সাথে চলে গিয়েছে, প্রধান উপদেষ্টার সাথে চলে গিয়েছিলেন ইয়েতে, ওই যে নিউ ইয়র্কে বেড়াতে। ওনারা না চীন সফর করেছেন, ওনারা না পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছেন, নেপাল গিয়েছেন, শুনেছি ভারতেও গিয়েছিলেন নাকি দু একজন, না গেলে ওনাদের পছন্দের লোকেরা গিয়েছেন। ওনারা থাইল্যান্ডে গিয়ে একটাবার দেখে আসতেন এই তরুণরা কি চিকিৎসা হচ্ছে না। যান না কেন? গেলেন না কেন? এখানে পঙ্গু হাসপাতালে ভর্তি ছিল জুলাইয়ের আন্দোলনকারীরা, সেখানে কয়দিন গিয়েছিলেন? তাদের চিকিৎসার কি ব্যবস্থা হয়েছে? নিজেদের জন্য গাড়ি চেয়ে বসে ফেললেন। ওনারা 6 জন মাত্র সংসদে গেছেন, বলে আমাদের গাড়ি লাগবে, আমরা ইউএনের তলে বসতে চাই না, ইউএনের অফিসে বসতে চাই না। ওনাদের জন্য গাড়ি লাগবে, তার আগে কি চিকিৎসার কথা বলা দরকার ছিল না? তার আগে কি জুলাই আহতদের পুনর্বাসনের কথা বলা দরকার ছিল না? কোথায় সরকার টাকা খরচ করবে সেটা বলা দরকার ছিল না? এত এত কার্ড হচ্ছে, ওনারা বলতেন একটা জুলাই কার্ড দিতে, কয়টা দিতে হইতো? 2000, 3000, 5000 জুলাই কার্ড? হ্যাঁ, এত কার্ড হচ্ছে। ওনারা চাইতেন, আমি ওনাদেরকে চাইতে বলেছি। ওনারা সরকারের কাছে দাবি জানালেন কি? গাড়ি দেন, বসার জায়গা দেন, অফিস দেন। আবার বলে কি সংসদের এসি রুমে বসে এসব কথা বলা যাবে না, এগুলো বোঝা যাবে না। আই জাস্ট ওয়ান্ট টু আস্ক, ইউএনএদের ওখানে ওনাদের যে বসার রুম বানিয়েছেন, ওই রুমে এসি আছে? সংসদের এসির মধ্যে ছিলেন, এখন ইউএনএর অফিসের মধ্যে গিয়ে এসি লাগাচ্ছেন। কারণ তো খুব স্বাভাবিক, এটা না বুঝেও বলা যায়। ইউএনএ সাহেবের রুমে এসি থাকে, তাহলে ইউএনএর অফিসে এমপি সাহেব বসবেন, ওনার রুমে এসি থাকবে না? থাকবে। কিন্তু বক্তৃতা দেওয়ার সময় খুব সুন্দর, সংসদের পয়সা খরচ করে, জনগণের পয়সা খরচ করে খুব বক্তৃতা দেওয়া যায়। ওখানে খুব বলা যায় কিন্তু যে সংসদের এসি রুমে বসে জনগণের কষ্ট টের পাওয়া যায় না। তো সংসদের এসি রুমে তো ছিলেন, ভালো কথা, ছিলেন সবাই মিলে। যার যার এলাকায় গিয়ে এসি রুম চেয়ে বসলেন ইউএনএর অফিসের মধ্যে। কে চাইলেন? কোনো বৃদ্ধ এমপি চেয়েছেন, পুরনো এমপি চেয়েছেন, জামাতের এমপি চেয়েছেন? চাইলেন কে? এনসিপির 2 জন, একজন চায় অফিস, আরেকজন চায় গাড়ি। তো মুক্তিযুদ্ধ নিয়ে তর্ক হবে না? যুদ্ধের পরে যুদ্ধের বেনিফিট নিজেরা নিতে চায়, তর্ক হবে না? সকল যুদ্ধ নিয়ে তর্ক হবে। একটা জিনিস মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ নিয়ে যে তর্কটা শুরু হয়েছে, এটা যেমন শুরু হয়েছে হঠকারী কথাবার্তার কারণে, ওই একই রকম তর্ক হবে কিন্তু ওনাদের নিজেদের যুদ্ধ, যেটা ওনারা যুদ্ধ বলতে চান আর কি, সেটা নিয়েও। এবং এই মুক্তিযুদ্ধের অধিকার সবাই চায় কেন? আপনি আজিজ ভাইয়ের কাছ থেকে ফিরে আসলে আমি এটা আপনাকে বলবো। এই যে সবাই কেন মুক্তিযুদ্ধের ভাগ চায়, এটাও কিন্তু একটা প্রশ্ন। সবাই মুক্তিযুদ্ধ ভাগছে এবং নিজে যুদ্ধ করে নাই বলে আমার পরিবারে করেছে, নিজে মরে নাই বা নিজের আত্মীয় স্বজন মরে নাই, বলেছে আমার পরিবারে শহীদ আছে, আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এভাবে বলে।
সেটি নিয়ে তো ব্যাপক আলোচনা তর্ক এটা নিয়ে আসলে কথা আছে তো। এবং এই যে কেন সবাই নিজে করে নাই যুদ্ধ, নিজের বাবাও করে নাই যুদ্ধ, কিন্তু বলে যে আমি পরিবারের সন্তান। পরিবারের সন্তান মানে কি, পরিবারের সন্তান বলার অর্থটা কি, এগুলো নিয়ে কিন্তু কথা আছে। এবং সেই কথা আমার ধারণা আজিজ ভাই বলার পর আমি আপনাকে বলতে পারবো। আমি আপনার কাছে আসবো তুষার ভাই, আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, বারবার তর্ক কেন মুক্তিযুদ্ধ নিয়ে, একই প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি নিশ্চয়ই বিষয়টি আরো ধন্যবাদ আপনাকে। আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডের দুটো ইতিহাস আছে, যে ইতিহাসকে কোনোদিন মুছতে পারবেন না। পৃথিবীর মধ্যে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি, আপনি খেয়াল করে দেখেন। এবং সারা পৃথিবীতে কিন্তু এই বাংলা ভাষা স্বীকৃত হয়েছে, ইউনেস্কোও স্বীকৃত হয়েছে। মুক্তিযুদ্ধ একটা দেশ দিয়েছে, একটা দেশ দিয়েছে। এবং সেই দেশে যখন মুক্তিযুদ্ধ চলেছে তখন জেনারেল অরোরা এবং নিয়াজি কিন্তু ইনস্ট্রুমেন্ট সারেন্ডার করেছে। সেখানে বলে গেছে, রেকর্ডেড, আমার কাছে সেই অরিজিনাল রেকর্ড আছে মোবাইলে, আমি দেখলাম। সেখানে কিন্তু শুধুমাত্র পাকিস্তানি সোলজার সারেন্ডার করে নাই, তাদের সহযোগীরাও করেছে বাংলা ভাষায়। অর্থাৎ ওই সময় রাজাকার, আলবদর, আলশাম যারা ছিল তারাও সারেন্ডার করেছে। এই যে ডকুমেন্ট, ইতিহাস থেকে তো আপনি মুছতে পারবেন না। ইতিহাস থেকে এই দুটো জিনিস কোনো দিন মুছতে পারবেন না। আপনার বিষয়বস্তু যেটা আলোচনা, যদি মুক্তিযুদ্ধ মেনে নিয়ে অনেকবার এই অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের 5 তারিখ পর্যন্ত, 5ই আগস্টের পরিবর্তন হয়েছে তো, 5ই আগস্ট পর্যন্ত আমি টকশো করেছি এবং এই অভ্যুত্থানের পক্ষে কথা বলেছি, জীবনের রিস্ক নিয়ে কথা বলেছি। কারণ আমরা যারা প্রবীণ, তারা 52 থেকে শুরু করে সব আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। আমরা সবসময় কিন্তু আসলে আশাহত হয়েছি। আমরা ভেবেছিলাম এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে ধরেন মুক্তিযুদ্ধের যে চেতনা, 52 সালের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা, প্রত্যাশাটা পূরণ হতে পারে, কিন্তু সেটা হলো না ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। কারণ এই অভ্যুত্থানের যে শক্তি, তরুণরা যে আপনার যে নামলো মাঠে, ছাত্র জনতা তাদের সাথে সহকারে, এই তরুণদেরকে আপনার যত্রতত্র ব্যবহার করে এই তরুণদেরকে বিতর্কিত করে ফেললো, যা অতীতে কোনো আন্দোলনের কোনো তরুণরা বাংলাদেশে এরকম বিতর্কিত হয় নাই। এবং আমি এই জন্যই বারবারই বলি যে এখন যারা ধরেন নাহিদ ইসলাম অনেক কথা বলে, নাহিদ ইসলাম বলে, কিন্তু নাহিদ ইসলাম বলেন, এই যে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিল, এরা তো ডাইরেক্ট শিবিরের লোক, গুপ্ত এবং সুপ্ত শিবিরের লোক। এরা এই যে এনসিপির যারা অধিকাংশ গুপ্ত জামাত, তারা তো জামাতের পক্ষেই থাকবে। মাঝে মধ্যে তারা ভাবে যে পথ তো ভুল হয়ে গেছে, মাঝে মধ্যে আপনি দেখেন ওই যে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ রেখে সন্ত্রাস বিরোধী আইন পাশ যখন হলো, তখন কিন্তু জামাত ইসলাম খুশি হয়েছিল। কারণ জামাত ইসলাম ভাবলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারা কিন্তু ওখান থেকে সরে নেই। কিন্তু এনসিপি কিন্তু সরে আসছে, তারা এই কালিমাটা গায়ে নিতে চায় নাই, যে এর অংশীদার আমরা হব না। কিন্তু এই আইনটা যে হলো, জামাত আমার মনে হয় বুঝতে পারে নাই। কারণ অধিকাংশ জামাতিরা কিন্তু, অধিকাংশ এখনকার, আগের জেনারেশন জামাতিরা কিন্তু সব মাদ্রাসায় পড়া, কিছু কিন্তু ব্যাকড্রপ থাকে, তারা বুঝতে পারে নাই তারা কি করতেছে। এটা যে ওপেন এন্ডেড একটা আইন হলো, ধরেন এখন জামাত ওয়াকআউট করতেছে, হ্যাঁ ওয়াকআউট করতে পারে, গণতান্ত্রিক ইয়েতে ওয়াকআউট করতে পারে, তারপর বাইরে আন্দোলনও করতে পারে, সভা সমাবেশ করতে পারে। ধরেন আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি ঘটে, যদি সন্ত্রাস হয়, তাহলে তো এই আইন তো তাদের উপর প্রয়োগ হতে পারে তো। আইন তো তারাই করে গেছে, সংসদে আইন আপনি বিরোধিতা করবেন কি করে বলেন? আচ্ছা, তারপরে ধরেন আওয়ামী লীগ 10 বছর, 20 বছর, 100 বছর পরে ফেরত আসলো, তারা তো এর কথা মনে রাখবে। 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এখনও বলবৎ আছে। 5ই আগস্টের পরে মোস্তাক যখন ক্ষমতায় নিল, তখন জেলখানা ভরে ফেলছিল এবং তার 80% লোক ছিল 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের গ্রেপ্তার করা। স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এটাকে কালো আইন বলে সবসময় সংশোধনের জন্য যেতে চেয়েছে, কোনো সরকার কিন্তু এই আইনটা বাতিল করে নাই। কারণ এই আইনটা এমন আইন যে আপনাকে নির্দোষ লোক, সরকার মনে করলো আপনি বিপদ, আপনাকে ডিটেনশন দিয়ে রাখলো, কোর্টও আপনার কেস হেয়ারিং দিবে না, যতদিন সরকার মনে চাইবে ততদিন আটকায় রাখতে পারবে।
ঠিক এখন যে আইনটা করা হলো, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন যেটা করা হলো, তার পুরা অধ্যাদেশটা পড়ে দেখলাম, সেখানে আছে অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সমমানা সংগঠন, তাদের সমর্থকদেরও কিন্তু আপনার আইনের আওতায় আনতে পারবে। এটা করছে। তো এখন তো এটা জামাত ইসলাম ভাবে নাই যেটা আমার ঘাড়েও আসতে পারে, একদিন আসতে পারে, বিএনপির ঘাড়েও আসতে পারে। বিএনপি করছে, এই যে ৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট করছে, যে সেটা তো আওয়ামী লীগের ঘাড়েই আগে প্রয়োগ হয়েছে। আওয়ামী লীগের ৮০% লোক গ্রেপ্তার হয়েছে না, হয়েছে তো। তো এখন আপনি খেয়াল করে দেখেন যে সদ্য মাত্র পাশ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ আপনার সন্ত্রাসবিরোধী আইন, আর যেটা আছে সেটা পাশ হলো, অধ্যাদেশ পাশ হয়েছে। এনসিপি নাহিদ ইসলাম বলেছে না, যারা মিটিং করে বলছে যারা নির্দোষ আওয়ামী লীগের তারা আমাদের সাথে যোগদান করতে পারে, বলছে না। জি, বলে নির্দোষ হলো কিভাবে? নির্দোষ তার কাছে কেমন হলো? অর্থাৎ দল ভারী করতে চায়, দল ভারী করতে হয়। অর্থাৎ তার কাছে গেলে, এর আগে আপনি দেখেন ইউনূস সরকার আগে ছিল আপনার স্থানীয় সরকার, যে মেয়র চেয়ারম্যান যারা ছিল, তারা যদি কোনো ফৌজদারি অপরাধে তাদের চার্জশিট হতো, তখন সরকার তাকে ডিসমিস করতে পারতো, এরকম করছে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার এসে আইন করলো যে না, তারা মনে করলেই তাদেরকে বাদ দিতে পারে, এবং তারা সব বাদ দিতেছে না, চেয়ারম্যান মেম্বার সব কিছু বাদ দিতেছে না, মেয়রটা বাদ দিল। তো এখন বলেন আপনি যে সেই জায়গায় যখন আবার প্রশাসক, আপনি বলেন প্রশাসক কয়েকটা 6টা সিটি কর্পোরেশন কি করবে তখন? আপনার ওখানে নির্বাচিত প্রতিনিধি থাকা দরকার, কিন্তু সেখানে প্রশাসক দিছে। এবং বিশ্ববিদ্যালয়ে এটা ঠিক যে বিশ্ববিদ্যালয়ে আগে আমাদের সময়ে বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর ডাইরেক্ট নিয়োগ দিত সরকারের ইচ্ছায় ডাইরেক্ট, কিন্তু এখন কিন্তু মাত্র 5-4টে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট আছে। ঢাকার বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আর একটা বিশ্ববিদ্যালয় আমার নাম জানি না। এই 4টে বিশ্ববিদ্যালয়ে সিনেটে ভোট হয়, ভোটে পরে 3 জনের প্যানেল হয়। প্যানেল হলে এটা রাষ্ট্রপতির কাছে আসে রাষ্ট্রপতি 3 জনের একজনকে ভিসি বানায় দেয়। এখন বাকি ভিসি কি করবে বলেন? সব তো পালাইছে অথবা স্যাক হয়ে গেছে। তো এখন বাকি ভিসি কি করবে? বাকি ভিসি এখন যেটা হয়েছে, ধরেন আমি যে ভিসিগুলো পেয়েছি আমার ইউনিভার্সিটিতে, তাদেরকে দূরবীন দিয়ে দেখতে হতো যে তারা কোনো ফিলোসফিতে, কোনো রাজনীতিতে বিশ্বাস করে কিনা। কিন্তু এখন বাছাই করে করে পলিটিক্যালি কমিটেড লোকগুলোকে ভিসি বানানো হয়েছে। এই হলো পার্থক্য। কিন্তু ইউনিভার্সিটি তো খালি রাখা যাবে না, ওখানে তো ভিসি লাগবে দিছে। এখন আমি যেটা দেখলাম যে এলজিআইডি মিনিস্টার বলছে যে আমরা সবগুলোর নির্বাচন হবে, এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তাতে এই ঘাতে এত সময় লাগবে, এই জায়গায় এত সময় লাগবে, এবং টোটাল স্থানীয় সরকার নির্বাচনের জন্য টোটালটা এতদিন সময় লাগবে, তাও বলে দিছে নির্বাচন হবে। তো আমার কথা হচ্ছে যে এই সরকার ধরেন এই মাত্র 2 মাস পেরিয়ে গেল, 2 মাসের তো একটা যে ধরেন ইউনূস সরকারের ফেলে রাখা 24 লাখ কোটি টাকা ঋণ, তারপরে আপনার এখন ধরেন জ্বালানি সংকট সারা বিশ্বময় আপনি দেখেন। এবং আজকেও আমি দেখলাম পেপারে, কালকে বলেছে যে ইরানের ফরেন মিনিস্টার না কি বলে, উনি বলছে যে জ্বালানি তেল ব্যারেল আপনার 140 টাকা পর্যন্ত হবে দাম, বলে দিছে যদি এই সুয়েজ হরমুজ প্রণালী যদি ডিস্টার্ব যুক্তরাষ্ট্র করে। এবং তারা বলেই দিছে যে যুক্তরাষ্ট্রের শর্তে কোনো আপোষ হবে না। তো এই হলো অবস্থা। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে ধরেন আরেকটা কথা বলি, শেষ করি। ধরেন আপনি যে এই যে মুক্তিযুদ্ধ যে যুদ্ধ করেছে, সে তো আন্ডারগ্রাউন্ডেই যুদ্ধ করেছে, কেউ ওপেন গ্রাউন্ডে করছে। কিন্তু রাজনীতি আমরা যেহেতু অভ্যুত্থান ঘটেছে 5-6 আগস্ট, আমি আগের কথা বাদই দিলাম, অভ্যুত্থান ঘটেছে, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই, সুশাসন চাই, আইনের শাসন চাই। গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় কোথায় গুপ্ত রাজনীতি আছে বলেন? পৃথিবীর কোথায় গুপ্ত রাজনীতি আছে? বাংলাদেশে গুপ্ত রাজনীতি চালাবেন? গুপ্ত রাজনীতি তো অ্যালাউড না। যারা গুপ্ত রাজনীতি করবে তাদের তো রাজনীতি করার অধিকার থাকার কথা না গণতান্ত্রিক ব্যবস্থাতে। সরকার কেন চুপ থাকবে?
এইটাই আমার প্রশ্ন। জি আজিজ ভাই আপনার কাছে আবারও আসবো। আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই বাকি অংশ বলতে চাচ্ছিলেন আজিজ ভাইয়ের পরে। আমি কিন্তু একটু প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ কার্ড থাকবে যতদিন পর্যন্ত জামায়াত ইসলামী তাদের নিঃশর্ত অপরাধ স্বীকার করবে। এই রাজনৈতিক কার্ডটি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াতের লোকজন ফৌজদারি অপরাধে জড়িত ছিল, কোনো সন্দেহ নাই। তারা কোলাবরেট করতে গিয়ে নানা রকম মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে জড়িত হয়েছিল। জাহিদ যা বলেছে ঠিকই বলেছে, কিন্তু এখানে কিছু অ্যানোম্যালিজ আছে। সেই অ্যানোম্যালিজে আমরা না আসি, আগে আমরা জি এই জায়গায় যাই যে মুক্তিযুদ্ধের ভাগ কেন সবাই চায়। কারণ সবাই এখন বুঝতে পারছে যে গৌরব করার মতো তাদের কাছে কিছু নাই। যখন পাকিস্তান হয়েছিল তখন জামাত ইসলাম পাকিস্তানের বিরোধিতা করেছিল, ফলে এই রাষ্ট্র তৈরি করার তো তাদের কোনো ভূমিকা নেই। যখন বাংলাদেশ হয়েছিল তখনও জামাত ইসলাম বাংলাদেশের বিরোধিতা করেছিল, ফলে বাংলাদেশ তৈরি করাতে তো তাদের কোনো গৌরব নাই। তারা কিন্তু আসলে না তৈরি করেছে পাকিস্তান, না তৈরি করেছে বাংলাদেশ, অর্থাৎ তাদের গৌরব কি? যুদ্ধের সময় তাদের যারা পূর্বপুরুষ বা তাদের যারা পুরনো নেতা এবং যারা কর্মী, তারা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাথে বিরোধিতা করেছিল। এটা কি গৌরবের বিষয়? এটা কি করে গৌরবের বিষয় হবে? তারা এই যে কিছুদিন আগেও ইয়েতে যেতেন না, কি বলে, শহীদ মিনারে যেতেন না, বলেছেন দায়িত্ব পেয়েছি তাই গিয়েছি। মানে বুঝতে পেরেছেন, সিট পেলে সিটের জন্য করে, নিজের জন্য করে না, আদর্শের জন্য করে না। আসনটা গুরুত্বপূর্ণ, ক্ষমতাটা গুরুত্বপূর্ণ। তো এইটা তো ইসলামেও নাই। ইসলামে ক্ষমতাকে গুরুত্বপূর্ণ ভাবা যাবে না। তো যাই হোক, ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন হয়তো এগুলো নিয়ে আমরা কথা না বলি। কিন্তু একটা মজার প্রশ্ন করি, বলে না আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তো শহীদ কেমনে হইল? ধরেন আপনার চাচা বা আমার চাচা কেউ শহীদ, উনি কি বাজারে গিয়ে শহীদ হয়ে গেছিলেন? বাজারে গিয়ে একটা লাউ কিনলেন, লাউটা খেলেন, শহীদ হয়ে গেলেন? ব্যাপারটা কি এরকম? তাকে কে হত্যা করেছিল এটা জিজ্ঞেস করলে বলে হানাদার। নাম বলে না, ভাসুরের নাম মুখে নিতে পারে না, কারণ ভাসুরের দেশের সাথে অনেক ভালো সম্পর্ক। থাকুক, কোনো অসুবিধা নাই, সে থাকতেই পারে। মানুষের রাজনীতি, অর্থনীতি, বহু কারণে সম্পর্ক থাকতে পারে না, পারে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এটা আমি বিরোধিতা করি না। প্রশ্নটা হইলো নামটা পারে না কেন বলতে? বলে কে মারলো, কে শহীদ করলো, কিভাবে শহীদ হলো, বলে না। আচ্ছা বুঝলাম, যুদ্ধ করেছে, তো যারা যারা যুদ্ধ করেছে তালিকা দেন, আমরা মিলাই দেখি আপনাদের পরিবারে কারা কারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের তালিকা আছেন, অথবা কার সাথে কে যুদ্ধ করেছেন। নিশ্চয়ই আছে, নাম বলে না। কোনোদিন বলবে না আমার চাচা অমুক কিংবা আমার মামা অমুক মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, এটা বলবে না। বলবে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। খুঁজতে খুঁজতে দেখবেন যে ছেলের, বউয়ের, চাচার, খালুর, ফুপার, নানা। এইভাবে বললে তো হবে না। এইভাবে চিন্তা করলে আমরা সবাই তো মানে আত্মীয় কারো না কারো। কিন্তু এই যে বলে যে যুদ্ধ করেছে, যুদ্ধটা কার সাথে করেছিল? বুঝলাম উনি শহীদ মুক্তিযোদ্ধা বা ওনারা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অথবা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, জিতে ফেরত এসেছে। কার সাথে যুদ্ধ করে জয়লাভ করলো? জয়লাভ যে করলো, কিভাবে বুঝলো জয়লাভ করেছে? তাহলে কোথায় যেতে হবে জানেন? তাহলে যেতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে, কারণ জয় পরাজয়ের একটা স্বাক্ষর হয়েছে, ওই স্বাক্ষরের তারা বিরোধিতা করে। তাহলে যাকে উনি বলছেন যে আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, হয় তিনি জিতেছেন, নাহলে তিনি শহীদ হয়েছেন। মুক্তিযুদ্ধ তো পরাজয় হয় নাই। তো জয়লাভের ওইটা অস্বীকার করে, বলে না এটা হয় নাই। আবার যে মেরেছে তার নামও বলে না। কোথায় ঘাপলা বুঝতে পারেন? এই পরিপূর্ণ ঘাপলা নিয়ে আবার জাহিদ দাবি করেছেন এটাই হচ্ছে অ্যানিমলি, যে ওরা মাপ চাবে। মাপ কোথায় চাবে? অপরাধ কি করেছে এটাই তো বলে না। মাপ চাবে কিসের জন্য? আগে তো অন্যায় স্বীকার করতে হবে, মাপ তো পরের কথা। মাপ চাইলে কি মাপ হয়? গণহত্যার মাপ হয় কি করে? না, ওটা তো হয়ই না। কিন্তু তারপরে ধরেন, এটা তো আপনি বলবেনই, আমিও বলি, প্রথম কথা হচ্ছে মাপ চাইলেন, মাপ চাইলে মাপ হবে? তাহলে তো যে কোনো একটা কিছু করে এসে বলা যাবে যে হ্যাঁ ঠিক আছে, সরি। 24-এর ঘটনা, হ্যাঁ, তাহলে তো ভালো। তাহলে ওনাদেরকে যদি মাফ করে দেওয়া যায়, তাহলে তো 24 সালে মাফ করে দেওয়া যাবে, তাই না? তো একই ধরনের অপরাধে ধরেন একদল মাপ পাবে, আরেক দল মাপ পাবে না, এটা তো হবে না। তার মানে বিরাট একটা অ্যানোমালি আছে, একটা আইনি জটিলতা আছে। আজকে আজিজ ভাই তো যথার্থই বলেছেন যে একটা আইন হয়েছে, যে আইনটা আবার উপদেষ্টা সাহেব করে গিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টা, যারা দুষ্টু কাজ করে, মানে উপরে বসে থেকে দুষ্টু কাজ করে, তারা উপদেষ্টা। হ্যাঁ, আর তারা তো গোটা জাতির উপদেষ্টা হয়েছিলেন। তো এমন দুষ্টু কাজ করেছেন, একটা চুক্তি করে গিয়েছেন না আমেরিকার সাথে, আধিপত্যবাদ বলে চিল্লাচিল্লি করেন। এই চুক্তিটা কি?
এবং এই চুক্তির মধ্যে এটাও আছে, এটার বিরুদ্ধে আজিজ কথা বলে ভাইয়ের একটা ঝামেলা আছে। বড় লেখা আছে এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আজিজ ভাই এটা নিয়ে লিখেছেন, আমরা কথা বলেছি, আপনার মনে আছে হ্যাঁ, যে আপনি চুক্তিটা তো হয়েছে সেদিনই আপনি সেদিন প্রথম এখানে কথা কথা বলেছি। বলেছিলাম। তো এবং ওই চুক্তি তখন প্রকাশিত হয় নাই, যতটুকু জেনেছিলাম ততটুকু নিয়ে কথা বলেছিলাম। কেন বলেছিলাম? এই যে সংসদে এতদিন সনদ, অনেক কিছু নিয়ে ওনারা অনেক গল্প করলেন, কথা বললেন, তর্ক করলেন, একটা দিন সরকারকে প্রশ্ন করেছেন যে এই চুক্তিটার ভবিষ্যৎ কী হবে? কারণ ওই বেলায় সব ঠিক, গাড়ির বেলায় সবাই টেবিল চাপড়ায়। হ্যাঁ, গাড়ি দিতে আপত্তি নাই, গাড়ি নিতে আপত্তি নাই, কারণ আগে তো গাড়ি কিনতে হতো। এখন তো সরকারের টাকায় বলবে ইউএনের চেয়ে ছোটো গাড়ি নিব না, মন্ত্রীর চেয়ে ছোটো গাড়ি নিব না, ওর চেয়ে ছোটো নিব না, ওর চেয়ে ছোটো নিব না। ছোটো গাড়ি নিবে না, কেমনে ছোটো গাড়ি নিবে? এই যে ছোট ছোট আমাদের ভাইয়েরা বোনেরা, তারা যে আন্দোলনের পরে, যুদ্ধের পরে যে গাড়িতে চললেন, তাই না? এই গাড়িগুলো আমরা দেখেছি না, প্রাডো, তারপরে নোয়া, তারপরে আলফার্ড, তারপরে অনেক গাড়ির আমি নামও জানি না ভালো করে, দূর থেকে চিনি না, আমি গাড়ির নাম জানি আসলে, কারণ এইসব গাড়ি দেখে দেখে আমরা এইসব গাড়ি দূর থেকে দেখে। আজিজ ভাইয়ের একটি গাড়ির নাম ভিএট হচ্ছে ইঞ্জিনের সাইজ, মানে যে গাড়িতে ভিএট সিলিন্ডার থাকে সেই গাড়িকে ভিএট বলে। বড় গাড়ি আর কি, বিরাট গাড়ি, বিরাট ইঞ্জিন, ট্রাকের চেয়ে বড়, কিন্তু জানেন ট্রাকের চেয়ে বড়। তো যে ট্রাকের চেয়ে বড় ইঞ্জিনাল আরামদায়ক গাড়িতে চলে যে এলিয়ে পড়তেন, এগুলো না বড় ভাইরা দিয়েছিল। তো নির্বাচনের পরে বড় ভাইদেরকে বলেন দিতে, সরকারের টাকা কেন, জনগণের টাকা কেন? তো মুশকিল কোথায় বুঝতে পেরেছেন? অ্যানোমালি আছে। তার মধ্যে হচ্ছে যুদ্ধাপরাধ থেকে সরাসরি মাফ পেয়ে এমপিও তো হয়ে গিয়েছে। কিভাবে বিচার করবেন এখন? পারবেন? পারবেন না তো। কেমনে পারবেন? অতএব এটা থেকে যাবে। থেকে যাবে কেন? কারণ এটা একটা মজার খেলা আর কি। এই খেলায় কোনো জয় পরাজয় নাই এখন, কারণ জয় পরাজয় নির্ধারিত হয়ে গেছে ৭১ সালে। এখন যারা জিতেছে আর যারা হেরেছে তাদের পরের জেনারেশন ক্ষমতায়, অথবা তারও পরের জেনারেশন, এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা, তারা রাজনীতি করছেন। এখন তাদের কাহিনীটা কোথায় বুঝতে পেরেছেন? তারা এখন যার যার মতো করে ইতিহাসটা তৈরি করতে চায়, এবং এই জন্য নাম বলবে না কিন্তু শহীদ পরিবারের সন্তান, নাম বলবে না কিন্তু কার সাথে যেন যুদ্ধ করেছে, এই যে একটা অবস্থা তৈরি করেছেন, এটা কেন জানেন? তারা ইতিহাসকে এইভাবে একটা ধোঁয়াশার জায়গায় নিয়ে যেতে চান। কিন্তু এইখানে আই উড ডেফিনেটলি মেনশন দিস গভর্নমেন্ট, তারা কিন্তু পরিষ্কার বলেছিলেন যে ইতিহাসের কোনো বিকল্প নাই, এবং ইতিহাস যেখানে ছিল সেখানেই রাখতে হবে। যদি সেই জায়গাতে তারা জায়গাটাকে নিয়ে যেতে পারেন, ইতিহাসে যার যার জায়গাতে তাকে তাকে রেখে দিতে পারেন, লাইক এ পাজল, যে টুকরাটা যেখানে সেই টুকরাটা সেখানে বসিয়ে দিলে ছবিটা তৈরি হয়ে যাবে, এবং ওই ছবি আর কেউ তখন ভাঙতে পারবে না। ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা না করে ইতিহাসে যা হয়েছিল সেটাই যদি আমরা সবাইকে জানিয়ে দিই, তাহলে আর কোনো বিতর্ক থাকবে না। যার যার জায়গা নির্দিষ্ট হয়ে যাবে, যে যেখানে সেখানেই থাকবে। আপনি যতই চেষ্টা করেন, ওই যে দুর্গার মূর্তির পায়ের তলে অসুর চিত হয়ে রয়েছে, অসুর চিত হয়ে থাকবে, অসুরের চেহারা যেখানেই বদলাক ওই অসুরের চিত করা থাকবে। শয়তানের দিকে আমরা পাথর মারি না, আমরা দেখেন, আমরা আমাদের মুসলিম ধর্মের বিশ্বাসে আমরা শয়তানের দিকে পাথর মারি। আপনি চিন্তা করে দেখেন তো, এই পাথর কিন্তু মারতেই হবে, এবং ও মারা খাবেই ওইখানে পাথর। তো যে শয়তান, সে আজীবন আজীবন এই ইতিহাস পরম্পরায় এই পাথর ছুঁড়ে মারবে লোকে। আবেগকে বিরতিতে যেতে হচ্ছে, আমি আবারও আসছি তুষারের কাছে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন্নুর তুষার এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই আবার। তুষারও একটা জায়গায় বলছিলেন যে এই বিতর্ক চলতেই থাকবে, বা পাথর মারার ঘটনার উদাহরণ দিচ্ছিলেন যে পাথর খেতেই হবে, চলতেই থাকবে। তাহলে আপনি কিভাবে দেখছেন? না দেখেন, হজ যতদিন থাকবে, হজ করতে গেলে পাথর মারে না, পাথর না মারলে হজ হবে না, অংশ হবে, পুরো পাথর মারতেই হবে, এটা ঠিক। কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন, ৭১ সালের পরে আজ পর্যন্ত আমরা স্বাধীনতার ইতিহাসটা লিখতে পারি নাই, সবার কাছে গ্রহণযোগ্য ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার কিন্তু লেখার চেষ্টা করেছেন, হাসান হাফিজুর রহমান ১৬ খণ্ডের একটা ইতিহাসও লিখেছিলেন, অনেকটা নির্মমভাবে লিখেছেন, কিন্তু সেটা আমরা গ্রহণ করে জাতির কাছে গ্রহণ করতে পারে, এবং ওইভাবে গ্রহণ করানোর চেষ্টাও করি নাই। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা সবসময় জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী কার্ড ব্যবহার করেছে। এখন মিশ্র কার্ড, আপনার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা শক্তি দাঁড়িয়ে গেছে, তারা সংসদে আছে। এখন ধরেন মুক্তিযোদ্ধারা, এই যে ধরেন ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলল না যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারা
গণহত্যাকারী। এবং যারা বলে যে আমি মুক্তিযোদ্ধার পরিবারের, শহীদ পরিবারের সন্তান, এটা বলার পরে সে আরেকটা অপরাধ করলো। কিন্তু এটা বলার লোক যদি একসময় শেষ হয়ে যায়, ধরেন আগামী 10 বছর পরে এই মুক্তিযোদ্ধা কেউ বেঁচে থাকবে না, হ্যাঁ, তখন তো ইতিহাস যদি চলে যায় এই মুক্তিযোদ্ধা বিরোধীদের হাতে, তাহলে তো এই ইতিহাস অন্যভাবে লেখা হতেও পারে। আমি কিন্তু তুষার ভাইয়ের সাথে এই জায়গায় বলছি। তবে আমার বক্তব্য হচ্ছে এটা বাংলাদেশ, সৃষ্টি হয়েছে বাংলাদেশ, ভাষা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে রক্ত দিয়ে। এই ইতিহাস কিন্তু মোশা খুব কঠিন, খুবই কঠিন। বাংলা ভাষায় যতদিন কথা থাকবে ততদিন কিন্তু বাংলা ভাষার আন্দোলনের কথা বলবে, অলিয়াদের কথা আসবেই আসবেই। এবং ইতিহাসে অলিয়াদকে বাদ দিয়ে বাংলা ভাষা লেখা যাবে না। সে তো কমরেড মতিন, তাদের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। 71 মুক্তিযুদ্ধে যদি লেখেন তাহলে ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধুকে সামনে রেখে যুদ্ধ হয়েছে, এটাও ঠিক। তারপরে সেক্টর কমান্ডাররা, প্রধান সেনাপতি ওসমানী, এদের নাম মুছে দিতে পারবেন না, তো কোনো দিন পারবেন না, যতই চেষ্টা হোক না কেন। কোনো না কোনোভাবে এটা বাংলাদেশ থাকলে এটা মানতেই হবে। সুতরাং এখনই সময় যে আপনি মুক্তিযুদ্ধ গুপ্ত রাজনীতি যে করে, আমি পরিষ্কারভাবে বলি, বিএনপি একটি মধ্যপন্থী জাতীয়তাবাদী দল। এই দলের ভিতরে যে কেউ রাজনীতি করার সুযোগ পাবে। সুতরাং এই দলটা, তারেক রহমান দীর্ঘদিন 17 বছর আপনার লন্ডনে থেকেছে, সে হলো বিলেতি বাংলাদেশি, বাংলাদেশের লোক বিলেতে থেকেছে, বিলেতের কালচারে মানুষ। সে এসে পড়েছে এমন লোকের হাতে যারা বাঙালি, যারা আমরা কেউ সৎ চিন্তা করি না। আপনি খেয়াল করে দেখেন, বেগম খালেদা জিয়ার সময় আপনার অ্যাসিড থ্রোয়িং ছিল, এটা মহামারী আকার ধারণ করেছিল। তিনি আইন করলেন, আইন বন্ধ হয়ে গেছিল যে মৃত্যুদণ্ড এবং অঙ্গহানি টানি হলে যাবজ্জীবন, বন্ধ হয়ে গেছে। এখন আর অ্যাসিড থ্রোয়িং নাই। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে আইন হয় না কেন? দুর্নীতির বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট সহ আইন হোক। আপনি দেখবেন এই যে যেমন তেলের লাইন লাগতো, এখন তেলের লাইন নাই, কারণ জিপি বসায় দিছে। এখন আপনি যদি পেট্রোল পাম্প যদি স্টক করে তাও ধরা পড়বে, আর আমি যদি গাড়ি একবার তেল নিয়ে আবার ঘুরায় তেল নেই, আমি আবার ধরা পড়বো। এখন আর তেলের লাইন নেই। সুতরাং ওই আগে যে রেশনিং করছে ওই সমস্যাটা তৈরি হয়ে সব গোয়েন স্টকে চলে গেছে। বাঙালি চরিত্র আপনার 55 বছরে পড়লো, জাতি আমরা গঠন করতে পারি নাই, এখনো বাংলাদেশকে স্বীকার করতে পারি নাই। সুতরাং বাংলাদেশকে স্বীকার করাতে হলে, মুক্তিযুদ্ধকে স্বীকার করাতে হলে যা করতে হয় তাই করা উচিত। এই সরকারকে অন্তত ইতিহাসটাকে দাঁড় করানো উচিত এবং গুপ্ত রাজনীতি বন্ধ করা উচিত। গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থা কেন থাকবে বলেন? কিভাবে গুপ্ত রাজনীতি বন্ধ করা যাবে আজিজ ভাই? এটা কঠিন। তবে বিএনপির বড় বড় নেতাদের আমব্রেলার ভিতরে গুপ্ত রাজনীতিবিদ আছে এবং বিএনপির পথধারী গুপ্ত সবসময় তো সব আমলেই তো এটা দেখা যায় আছে। আওয়ামী লীগের ভিতরে ছিল না? এই যে ডাকসুর ধরেন, কেউ শিবির ছিল ডাকসুতে, কেউ জানে নাই। ইলেকশনের আগে স্বতন্ত্রভাবে ইলেকশন করলো, তারা জিতলেও তখন বলছে তারা রাজনীতি করবে না। তারপরে এখন তো দেখা যায় ভিপি সাদিক কায়েম তো তুমুলভাবে সরকারের সমালোচনা করে, ফটোকার্ড বানায়। আপনারা দেখেন আপনার প্রধানমন্ত্রী তার আপনার আছে, মেয়ে আছে, তাদেরকে নিয়ে সমালোচনা হয়। সুতরাং আমি বলবো যে এই গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থায় গুপ্ত রাজনীতি রাখা আইন হয়েছে, একদিকে খারাপ না, আরেকদিকে আমি বলছি এটা ওপেন এন্ডেড আইন, এটা কালো আইন। এই যে সন্ত্রাস বিরোধী আইন হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তারপরেও আমি বলবো যারা গুপ্ত রাজনীতি করে তাদেরকে জঙ্গি কাতারে ফেলা উচিত। জঙ্গিদের যেভাবে শাস্তি হওয়া উচিত, গুপ্ত রাজনীতি যারা করে তাদেরও সেই একই শাস্তি হওয়া উচিত। জি, আজিজ ভাইয়ের বক্তব্য শুনছিলাম, আমি তো সবার কাছে আসতে চাই আবার। তো সবাই গুপ্ত রাজনীতি বন্ধ করা আসলে কিভাবে যায়? গুপ্ত রাজনীতি আসলে বন্ধ করা খুব কঠিন, কেননা আপনি তো লুকিয়ে আছেন, ওপেনই আছেন। আপনি বললাম যে আমি পাল্টে গেছি, সব ঠিক আছে, আমি আপনার সাথেই আছি, আমি আর কোনো দিকে নাই। ওটাই তো গুপ্ত। আপনি এই মুহূর্তে কোনো একটি সাজ নিয়ে বসে আছেন। ছোটবেলায় আমরা একটা গল্প পড়তাম, এক বহুরূপী, মানে যে কিনা বিভিন্ন চেহারা ধারণ করে, সে একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে বাঘ সেজে। সবাই তারা মনে করে যে আসল বাঘ ঢুকেছে, পরে বের হয় যে না, সে আসলে বাঘের কাপড় পরে
খেতে পায় না বেচারা। একটা গান আছে ডোরা কাটার দাগ হ্যাঁ, দেখে বাঘ এরপর চেনা একটা যায়। গানও তো আছে, বহুরূপী নামে গল্পটাই ছিল আমাদের ছোটবেলা, আমাদের টেক্সট বুকে ছিল। করুণ পরিণতি হয় কেউ বহুরূপী, কারণ সবাই তাকে প্রহার করতে থাকে বাঘ ভেবে, আসলে সে খেতে পায় না বলে ওখানে ঢুকেছিল, একটা করুণ গল্প। তো এই গুপ্তরা কি করে, গুপ্তরা একটা উদ্দেশ্য নিয়ে আরেকটা রাজনৈতিক দলে ঢুকে সেই রাজনৈতিক দলের চেহারা নেয়। ধরেন যে কিনা অত্যন্ত ধর্মপ্রাণ, ধর্মীয় লেবাস পরবে, সে ওই রাজনৈতিক দলে ঢুকে জামা কাপড় বদলে ফেলে সে একটা অন্যরকম বেশ ধারণ হ্যাঁ, করে। এরকম হ্যাঁ, দেখা তো যায়। এই মুহূর্তে গুপ্তটা উঠেছে কোথায়, গুপ্ত লুকিয়েছিল কোথায়? যারা অত্যন্ত গর্বের সাথে বেরিয়ে এসে বলেছেন যে আমি গুপ্ত ছিলাম, তারা কি করছিলেন গুপ্ত অবস্থায়? স্লোগান দিচ্ছিলেন ফ্যাসিবাদের পক্ষে, স্লোগান দিচ্ছিলেন স্বৈরতন্ত্রের পক্ষে, স্লোগান দিচ্ছিলেন ভুয়া নির্বাচনের পক্ষে, ভুয়া নির্বাচনের বিজয়কে উদযাপন করছিলেন। তার মানে কি, তারা অভিনয় করছিলেন। তো একটা গান আছে আজাদ রহমানের সুর করা, হ্যাঁ, ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি দেখে চিনবে বলো। এই জন্য গুপ্ত খোঁজা খুব কঠিন, কারণ মানুষকে আপনি কি দেখে চিনবেন, কিভাবে চিনবেন? যে কিনা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের সাথে বসে বসে ইনায়ে বিনায়ে গল্প করে উনি তার আদর্শ এসব বলে, সে হঠাৎ করে ওনারা অনেক গালি দেয়। তো ব্যাপারটা কেমন না, আমরা যখন সমালোচনা করা জাফর ইকবালের সমালোচনা কিন্তু তখনই করেছি। আমি তখনই বলেছি যে এই ফরিদ বাঁচাতে উনি যে শরবত খাওয়ালেন, আমি শরবতের নাম দিয়েছিলাম শরবতে জাফরি। মানে মানুষকে আপনি এক কথা বলে শরবত খাওয়াচ্ছেন, কিন্তু কাজটা হচ্ছে না, প্রতারণামূলক শরবত। আপনার মনে আছে ফরিদ সাহেব? জাফর স্যার হয়তো মনে দুঃখ পাবেন আজকে এটা দেখলে, কিন্তু কথা তো ঠিক। ওনার তো দরকার ছিল না ফরিদের অপসারণ হবে এই কথা বলে শরবত খাওয়ানো, তো আমি এটা নাম দিয়েছিলাম শরবতে জাফরি। হ্যাঁ, তো এরকম ওই সময় যারা লুকিয়েছিলেন, হ্যাঁ, তারা যদি এখন বের হয়ে এসে বলেন যে না আমিও তো স্যারের পিছন পিছন গিয়েছিলাম, স্যারের সাথে ছিলাম, আছে কিন্তু এরকম, জানেন, আমি দেখেছি একেবারে ইনায় বিনায় উনি তার কত বড় আদর্শ এটা বলছে, এখন বলে যে না উনি এনেবলার, আমি ভালো। তো এই যে উনি এনেবলার আমি ভালো, এরা আবার একসময় প্রবল পরিমাণে একেবারে ধর্মীয় লিবাস পরতো, হঠাৎ কেটস পরে জিন্স পরে, বেশ একটা এটা কি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য না? এটা চারিত্রিক বৈশিষ্ট্য না, এটা লোভের রাজনীতি, একদম সোজা কথা। সব জায়গায় তো দেখি আমরা এইটা যে আমি লোভের আমি রাজনীতি। আপনার লোক, এটা লোভের রাজনীতি। হ্যাঁ, পরে দেখা যায় এইবার সারা আসেন। অন্য অনেকের এই লোক। গুপ্ত রাজনীতির কারণ কি? প্রথম হচ্ছে গুপ্তকে তারা জায়েজ করে কিভাবে। প্রথমে বলে কি, স্বৈরাচার আমাদেরকে মার দিত, তাই আমরা লুকায় ছিলাম। তো তাইলে আপনারা আন্দোলন করলেন কখন? আপনারা 16 বছর স্বৈরাচারকে এনেবলিং করে যখন নিজের একটু দাঁত গজিয়েছে তখন বাপের বাসা কামড় দিয়েছেন। ব্যাপারটা সেরকম হলো না। আহমদ সফার একটা সুন্দর লাইন আছে যে একটা প্রাণী নাকি দাঁত গজালে প্রথমে বাপকে কামড়ায়। তো তাহলে 16 বছর থাকলেন লুকিয়ে। তারপর দ্বিতীয় কথা, আপনারা যে বলেন যে চুপ করেছিলেন কেন, আপনি এনেবলার, চুপ করে থাকা একটা অপরাধ। আচ্ছা, আপনাদের না হয় 16, 17, 18 বছর বয়স, আপনাদের বাপ মার বয়স কত? চুপ করেছিল কেন 18 বছর? আপনার বাপ মা কি করতেছিল? আপনাদের বাপ মা চুপ করে আপনাদেরকে বড় করতেছিল? বলে না কিন্তু। অতএব এই গুপ্ত রাজনীতির বড় ব্যাপার হচ্ছে নিজেদেরকে লুকিয়ে রেখে সুযোগ মতো সময়ে ঝোপ বুঝে কোপ মেরে, ঝোপের ভিতরে যাই থাকুক সেটা হাসিল করা। এই ঝোপ বুঝে কোপ মারার রাজনীতি হচ্ছে গুপ্ত রাজনীতি। যে কিনা সত্যিকারের রাজনীতি করবে সে রাজনীতির জন্য জেল জুলুম হুলিয়া ফেস করবে, সে রাজনীতি করতে এসেছে ভাই। আমাদের মতো তো না, টকশোতে আসে, আমাদের বাক স্বাধীনতার জন্য আমরা আসি। আপনি বলে দেন বাক পরাধীন, আমরা কেউ আসবো না। বাক পরাধীন জাতি তো বাক পরাধীন, কিন্তু আমরা তো বাক পরাধীন জাতির মধ্যেও আমরা কথা বলেছি, বলি নাই? আপনি জানেন অন্তত। তো আমরা তখন বাক পরাধীন জগতে কথা বলতে পারতাম। আপনাদের আব্বা আম্মা কি করছিল? আপনাদের আব্বা আম্মা কথা বলে নাই কেন? তাদের ফেসবুক ছিল না। আপনাদের ফেসবুক কোথায় ছিল? আপনাদের ফেসবুকে তো আমি দেখেছি রব্বানিকে ভাই ডেকে ডেকে আপনারা বক্তৃতা দিচ্ছেন। তো এগুলো বলার সময় মনে থাকতে হবে। তো এইটা হচ্ছে একটা গুপ্ত। দ্বিতীয় হচ্ছে স্বৈরতন্ত্রের সুবিধা নেয় তারা। গুপ্ত অবস্থা থাকার সময় ওইটা খায়, গাছের আগারটা খায়, তারপর তলারটা কুড়াতে আসে, এইটা। তৃতীয় হচ্ছে এদের কাজই হচ্ছে নিজস্ব একটা এজেন্ডা থাকে। এরা গুপ্ত হয়ে ঢুকে হচ্ছে, এরাও যে বড় একটা সেগুন গাছের খাটের মধ্যে, যে মানে সেগুন কাঠের খাটের মধ্যে দেখবেন একটা ঘুন পোকা ঢুকে ক্যাঁকো 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 শব্দ করে। যখনই কিনা খাটে মানুষ এসে বসে চুপ করে থাকে, একটু পরে আবার ক্যাঁকো ক্যাঁকো শুরু করে। মানুষ বসলে শব্দ করে না? হ্যাঁ, গুপ্ত হচ্ছে ওই রকম ঘুন পোকার মতো। একটা বড় রাজনৈতিক দলের মধ্যে ঢুকে তারা তাদের আদর্শ সাধন করার যে চেষ্টা করে, শুধু তাই না, ওই রাজনৈতিক দলের মধ্যে বহু নেতাকর্মীকে বিভ্রান্ত করে। এবং এইটা করে তারা কি করে জানেন? মূল রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করে। গুপ্তের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গুপ্ত সাধারণ মানুষের যে রাজনীতি মানুষ বসে
এই টং দোকানে চা খেতে খেতে করে, যেটা বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য ছিল। রিক্সাওয়ালাও বসে, আজিজ ভাইও বসে, তারপর দুজন মিলে চা খেতে খেতে রিক্সাওয়ালা কিন্তু বলে, আজিজ ভাই আপনার টক শো দেখছি, আপনি যেটা বলছেন এইটা হচ্ছে আমাদের রাজনীতি, যেটা সাধারণ মানুষ করে, তারপরে ভুলে যায়। গুপ্তওয়ালারা কি করে জানেন? ওই টং দোকানে বসে চুপ করে বসে থাকে, তারপর জায়গা মতো গিয়া বলে, আজিজ সাহেব কি বলে জানেন, ওনার একটু ধৈর্য নেন। আনিস আলমগীরকে কারা ধরে নিয়ে গেছিল? কার নির্দেশে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছিল? এটার উত্তর দিবে কেউ? কার নির্দেশে তার নামে ভুয়া মামলা দেওয়া হয়েছিল? এই যে আরো যে লোকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আবু আলম, শহীদ খান সহ, যাদের নামে ভুয়া মামলা, মিথ্যা মামলা, মানে এগুলো যে দেওয়া হয়েছিল, কার নির্দেশে হয়েছিল? এই লোকগুলো কিন্তু গুপ্ত। এদের আবার একটা নতুন নাম দিয়েছেন তারা, ডিপ স্টেট, গভীর রাষ্ট্র। না, এরা গুপ্ত রাষ্ট্র। এবং এই যে গুপ্ত রাষ্ট্র, গুপ্ত রাজনীতি, গুপ্ত কথাবার্তা, এরা আমার আপনার মধ্যে বসে থাকবে, তারপর বসে থেকে চুপচাপ শোনে। এরা হচ্ছে রাজনীতির জন্য সবচেয়ে দুষ্ট ক্ষত, এরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, এরা হচ্ছে রাজনীতির ক্যান্সার। এরা বসে থাকবে আপনার পাশেই। এবং খুব মজার ব্যাপার জানেন, আমি একটা খুব চমৎকার জিনিস দেখেছি ফেসবুকের মধ্যে, সার্জিস আলম বলছে আপনার পাশেই লুকিয়ে আছে, এরকম কিছু একটা বলছে। গুপ্ত এটা মজা, গুপ্ত কিন্তু এটা বলবে আপনাকে, বুঝছেন? গুপ্তের একটা সুন্দর উদাহরণ দিই। গুপ্তের উদাহরণ তো খন্দকার মোশতাক। আপনার একটা মজার জিনিস বলি, অসমাপ্ত আত্মজীবনী যারা পড়েছে তারা জানে, ওইখানে উনি লিখছে ওই জেলখানার বিভিন্ন জায়গাতে, ওনার তো 2টা বই আমাদের এখানে পাবলিশ হয়েছিল, তো যে কোনো একটা বইয়ের মধ্যে আছে যে মোশতাক সাহেব একটু বড়লোক মানুষ, ভালো খাবার ছাড়া খাইতে পারে না, এই জন্য নাকি উনি বলতেছে পরিবারকে একটু ভালো খাবার যেন তার জন্য পাঠায়। আপনি বুঝতে পারেন গুপ্ত কি করে? গুপ্ত আপনার বাড়ির ভালো খাবারটা নিজে খায় বসে বসে। হ্যাঁ, এইটা হচ্ছে গুপ্তের ব্যাপার। এবং এইটা করতে করতে কোথায় গিয়েছিল আপনি বুঝতে পেরেছেন। বাংলাদেশ লন্ডভন্ড করে যত অবস্থা করেছিল, ওইখান থেকে উদ্ধার করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আসতে হয়েছিল। উনি কি ইচ্ছা করে রাজনীতিতে আসছিল? এই গুপ্তরা করে কি, এই ধরনের বহু কাণ্ড ঘটায় এবং তারপরে গুপ্ত বসে থাকে এবং হঠাৎ বেরোয় বলে কি আমি তো আপনার দলে ছিলাম, আপনার দলে ছিলাম কিন্তু ওনার দলে লুকিয়েছিলাম। আমি মনে করি এই যে আজিজ ভাই যেটা বলেছেন যে গুপ্তদের শুধু আবিষ্কার করা না, গুপ্তদের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ সংগ্রহ করে গুপ্তদের রাজনীতি আগে নিষিদ্ধ করা উচিত। বাংলাদেশে কোনো গুপ্ত রাজনীতি থাকতে পারবে না। কেউ যদি বের হয়ে বলে আমি গুপ্ত ছিলাম, শুধু এইটা বলার কারণে তাকে নিয়ে যেতে হবে। গুপ্ত থাকতে পারবেন না। আপনি ছিলেন একটা আদর্শ, আপনার আদর্শ বদল হয়েছে, এটা বলতে পারেন আপনি। কিন্তু আপনি এটা বলতে পারবেন না আমি সবসময়ই ওখানে ছিলাম কিন্তু আমি কিছুদিনের জন্য ওখানে লুকিয়েছিলাম, এটা বলবেন কেন? আপনাকে বলতে হবে যে আমি ওনার ছিলাম, আদর্শ বদল হয়ে গিয়ে আমি জাকিরের দলে এসেছি, এটা বলেন। ওপেন হন। আমি ওখানে ছিলাম, হ্যাঁ, ওখানে যখন ছিলাম আমি বুঝি নাই বা বুঝেছি, আমি করেছি, এখন আমি বুঝতে পেরেছি, আমি এখানে এসেছি। ব্যাখ্যা করেন। ইয়েরা করে নাই, অতীতের রাজনীতিবিদরা দল বদলায় নাই। ভাসানী ন্যাপের মশিউর রহমান সাহেব চলে আসে নাই জিয়াউর রহমান সাহেবের দলে, কিংবা বহু মুসলিম লীগের লোকজন মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ তৈরি করে নাই। তো গুপ্ত থাকার দরকার হয় নাই, তো ছিল মুসলিম লীগ, বনিবনা হয় না, একটা দল বানাইছে, অসুবিধা কি? জি, তো সবাই আমি আপনার কাছে আবারও আসবো। এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই আজিজ ভাইয়ের কাছে। আজিজ ভাই, আপনার যে লেখাটি নিয়ে আপনি কথা হচ্ছিল একটু আগে, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি একটি ফাঁদ বাংলাদেশের জন্য কিনা, এটি একটু বিস্তারিত বলবেন আমাদেরকে? এটা এত বড় চুক্তিটা লেখা, এটা সব বলা সম্ভব না। সংক্ষেপে কিছু সংক্ষেপে একটাই বলি, ধরেন আপনার যত ব্যবসা বাণিজ্য পণ্য সব মেধাসত্ত্ব আমেরিকার থাকবে। এক কথায় আপনি ধরেন আমাদের দেশে যেমন জেনারিক নামে ওষুধ তৈরি হয়, তুষার ভাই ডাক্তার দিয়ে বলতেছে, এখন জেনারিক নামে বাংলাদেশে কিন্তু ওটাকে বাদ দিয়ে ধরে না, মেধাসত্ত্বর কোনো ইয়ে নেয় না, ট্যাক্স নেয় না। বাংলাদেশে ছোট বড় অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি হয়েছে, এখন মেধাসত্ত্ব অ্যাপ্লাই করবে। আমেরিকা ইচ্ছে করলে মেধাসত্ত্ব অ্যাপ্লাই করবে এবং মেধাসত্ত্বর বাইরে, তার মানে আমেরিকার ওষুধও কিনতে হবে। বাংলাদেশের তো জেনারিক নামে কোনো ওষুধ কোম্পানি বানাতে পারবে না, সেই ওষুধ তো কেউ ব্যবহার করবে না, তাহলে ওষুধে কাজ হবে না। সহজ কথা। যেমন ধরেন আপনার যত পণ্য, কৃষি পণ্য যত আছে, হ্যাঁ, সব পণ্যর আপনার মেধাসত্ত্ব আমেরিকার কাছে। তারপরে ধরেন এই যে যত ধরো গার্মেন্টস, আমাদের এক্সপোর্টের প্রায় 80% গার্মেন্টস এক্সপোর্ট হয়, আমরা এক্সপোর্ট করি। এই এক্সপোর্টে তুলা সব আমেরিকা থেকে আনতে হবে, তুলা বা অ্যাক্সেসরিজ আনতে হবে। আনতে গেলে আমাদের দেশ আনে কোথায়, চীন থেকে আছে,
দক্ষিণ কোরিয়া থেকে আসে, এইসব দেশ থেকে সহজলভ্য হয়ে আসে। কিন্তু তাদের দেশে প্রতি কেজিতে প্রায় 5-10 পাউন্ড, মানে 0.5-10 পাউন্ড বেশি প্রতি কেজিতে। তো এটা দিয়ে যদি সেই বিদেশ থেকে ট্রাভেল করে আনে, তাতে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যাবে, চলবে না। অর্থাৎ প্রতিটা সেক্টরে, এমনকি ইন্টারনেটের ক্ষেত্রেও আপনার সব একই রকম অবস্থা। আচ্ছা, আরেকটা বলি যে অনেক, অর্থাৎ এই জন্যই বলছি ফাঁদ, এমন সামরিক বিষয়ে সব অস্ত্র কিনতে হবে তাদের কাছে। স্পেশালি বলছে চীনের কাছ থেকে কিনতে পারবেন না। যেমন আমাদের দেশ আমেরিকার থেকে আপনার 14টা বিমান, জাম্বু বিমান আনবে। ফ্রান্সের সাথে বাংলাদেশ আনতে চেয়েছিল, ওটা আনা যাবে না, পরিষ্কার বলে দিয়েছে আনা যাবে না। এইভাবে সব কিছুতে আমেরিকার আধিপত্য, আমাদের দেশটা আমেরিকার নিয়ন্ত্রণে চলবে। এই জন্য আমি হেডিংও দিছি যে মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ একদম ফাঁদে পড়ে গেছে। তা তুষার ভাই যেটা থিওরিটিক্যালি জঙ্গির কথা, গুপ্তর কথা বললো, আমি একটু বলি এক লাইনে। দেখেন, গুপ্ত রাজনীতি, আপনি আমাকে বলেন হিজবুল তাহরির আছে না, আনসারুল্লাহ বাংলা টিম আছে না, জেএমবি আছে, তারপরে নাথান বোম আমাদের হিলট্যাক্সের একটা অংশ স্বাধীনতা চায়, তাহলে তো এদেরকেও স্বীকৃতি দিতে হবে, এদেরকেও তাহলে দেশটা সরকার হয়ে যাবে। সুতরাং তাদেরকে যেভাবে আইন প্রয়োগ তাদের বিরুদ্ধে যেভাবে হয়, গুপ্ত রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে একই আইন যদি প্রয়োগ শুরু হয়, তাহলে দেখবেন গুপ্তরা অনেকটা প্রকাশ্যে এসে যাবে। এইটাই আমার বক্তব্য। বক্তব্য পরিষ্কার। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তুষার ভাইকে দিয়ে ছোট্ট অন্য একটি বিষয় দিয়ে শেষ করতে চাই। সাকিব আল হাসান ইন্টারভিউ দিয়েছেন ভারতের স্টার স্পোর্টসকে। তিনি বলেছেন যে আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত আমি কেবল ভালো কিছুর প্রত্যাশা করছি। একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত সম্ভব। তবে আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ আমি ফিরতে পারবো। ঠিক কিভাবে তা ঘটবে আমি জানি না, তবে আমি সত্যি আশাবাদী। পেছনের দিকে তাকালে মনে হয় অবসরের পর রাজনীতিতে আসা হয়তো ভালো হতো, সেটাই সম্ভবত আদর্শ পরিস্থিতি হতে পারত। সাকিব আল হাসান রাজনীতি করতে চাইতেই পারেন। তিনি বলেছেন যে তার এটা উনি যখন খেলোয়াড়, আমি অত্যন্ত কঠোরভাবে বিরোধিতা করেছিলাম, এমনকি আমি রসিকতা করেছিলাম যে এমপি সাহেব বল করে আর এমপি সাহেব ব্যাটিং। আজকে তিনি সেটাই বলছেন যে মাশরাফি আর সাকিব এমপি, পাপন সাহেব এমপি, 3 এমপি, 2জন খেলে, আরেকজন তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এইরকম একটা পরিস্থিতি তৈরি করা উচিত হয় নাই। এটা তখন আমি অত্যন্ত বিরোধিতা করেছিলাম, কারণ এই পরিণতির কথা একটা ধারণা করতে পেরেছিলাম। কেননা এটা কখনো হয় না যে আপনি সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে যাবেন, আবার একই সময় খেলাধুলা করবেন, আবার আপনি নীতি নির্ধারক, কারণ আপনি আইন প্রণয়ন করেন, আবার আপনি ওটা সুবিধা নেন। এটা হতে পারে না, এটা করা ভুল হয়েছিল। আমি মনে করি যে সাকিব আল হাসান নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন যে এই ক্যারিয়ারে থাকা অবস্থায় এইভাবে আসা ঠিক হয় না, এবং এই যে ঠিক যে হয় না এটার মাসুল আসলে দিচ্ছেন। মাশরাফিও দিয়েছে এবং সাকিবও দিয়েছে। অবশ্যই রাজনীতি করার অধিকার সাধারণ নাগরিকের আছে, এবং উনি যদি রিটায়ারমেন্টের পরে রাজনীতিতে আসেন, ওনাকে বাধা দেওয়ার কোনো যুক্তি আমি দেখি না। ওনার যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে তাহলে উনি সেটা আদালতে উনি সেটা মীমাংসা করবেন। আর ওনার যদি অন্য কোনো তার বিরুদ্ধে অপরাধের কোনো নমুনা থেকে থাকে, দুর্নীতি বা অন্য কিছু, এমন কিছু যেটা উনি প্রমাণ করতে পারেন, উনি আইনগতভাবে মোকাবিলা করবেন। রাজনীতি করতে গেলে যে ভুয়া তো হয়, রাজনীতি না করেও তো আনিস আলমগীর ভুয়া মামলা খেয়ে বসে আছেন, তাই না? অনেকের ভুয়া খায় তো। কিন্তু উনি যে আশাবাদটা ব্যক্ত করেছেন এটা আমার ভালো লেগেছে, যে উনি দেশে ফিরতে চান, উনি দেশের জন্য খেলেছেন। আমি তার খেলাকে খুবই শ্রদ্ধা করি। আমি মনে করি যে খেলোয়াড় হিসেবে উনি যখন এই যে অভিযুক্ত অবস্থায় ছিলেন, তখন ওনাকে প্যারোল দিয়ে হলো, যে কোনোভাবে হলো, মানে আইনের কি প্রক্রিয়া আছে আমি জানি না, কেননা উনি না খেলায় ক্ষতিকার হয়েছে, ক্ষতি হয়েছে আমাদের বাংলাদেশের। আমার টিম আরেকটা মেডেল পেলে, রেকর্ড বুকে মনে করেন কোনোদিন লেখা থাকবে না যে সাকিব আল হাসান কয়টা মামলা খেয়েছেন বা কি, কিন্তু লেখা তো থাকবে উনি সেরা বিশ্বের অলরাউন্ডার। তার পাশে কি লেখা থাকবে? তার পাশে লেখা থাকবে বিএনপি, তার পাশে লেখা থাকবে আওয়ামী লীগ, তার পাশে লেখা থাকবে জামাত, তার পাশে লেখা থাকবে বাংলাদেশ, বাংলাদেশের ফ্ল্যাগটা থাকে, বাংলাদেশ লেখা থাকবে। তামিম ইকবাল যে লর্ডসে আছেন, পাশে কি ওনার বাবা মায়ের নাম লেখা আছে? পাশে লেখা আছে বাংলাদেশ। আমার বাংলাদেশের নাম যে উচ্চে নিবেন, সেটা এভারেস্টের উপরে নেন অথবা খেলাধুলায় নিয়ে যান, এইটা আমাদের প্রত্যেক মানুষের কাছে বাংলাদেশটা আমার।
ওনারটা আমার, আপনারটা আমার, আমাদের সবাই মিলে আমাদের। ওরকম সাকিব আল হাসানের মতো একজন খেলোয়াড়, উনি আমাদের এবং উনি আমাদের বিশ্বের। উনি অপরাধ করলে শাস্তি হোক, সেই জন্য উনি যে রানগুলা করছেন ওটা মিথ্যা, না উনি যে উইকেট পেয়েছেন ওটা মিথ্যা। ওইটাকে সম্মান দিতে হবে, সেই অবদানকে ওই আসলে কেউ অবদানকে অস্বীকার স্বীকার করতে হবে। আর উনি করার যদি উপায় নেই। সত্যি সত্যি এখানে এসে রাজনীতি করেন, ইট ইজ এ ওয়ান্ডারফুল থিং। আমি একটা অটোগ্রাফ নিতে যাবো ওনার কাছে, কোনো অসুবিধা নেই। জি, আমি আগে ওনার অটোগ্রাফ নিচ্ছি। আমরা সেই অপেক্ষায় থাকবো। আজকে আমাকে শেষ করতে হচ্ছে এখানে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। ছুটির 2টি দিন আপনাদের ভালো কাটুক।